সরকারের আলটিমেটাম বাকি একদিন। জুলাই সনদে এখনো একমত হতে পারেনি দলগুলো। বিএনপি ছাড় দিলে অন্যদেরও এগিয়ে আসার আভাস। আন্তর্জাতিক হতে এখনো অপ্রস্তুত কক্সবাজার বিমানবন্দর। ঘোষণা দিয়েও 12 দিনের মাথায় স্থগিত। রানওয়ে শেষ হলেও শেষ হয়নি টার্মিনাল নির্মাণ। বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দর স্থিতিশীল হলেও দেশে প্রভাব নেই। ডলারের মূল্য সংশোধন ও বাজার ব্যবস্থাপনার ত্রুটি সারাতে নজরদারির পরামর্শ। 1,500 কোটি টাকার পাবনা স্টেশনে সারাদিনে ট্রেন মাত্র একটি। শিডিউল পরিবর্তনে যাত্রী ভোগান্তি। ঢাকা রুট চালুর দাবি। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি। 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পেশ। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। আলটিমেটাম 6ষ্ঠ দিনে গড়িয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কোনো ঐকমত্য হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সংকটের অন্যতম কারণ সংস্কার প্রস্তাবে দলগুলোর দেয়া নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত। উচ্চকক্ষে পিআর সহ কিছু মৌলিক সংস্কারে বিএনপি নোট অফ ডিসেন্ট তুলে নিলে বাকি দলগুলো কিছু বিষয়ে ছাড় দেবে। এতে সংস্কারের আকার ছোট হয়ে আসবে। তবে পুরো প্যাকেজ নাকি সংক্ষিপ্ত রূপ গণভোটে যাবে সে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। যদিও সংস্কার প্রক্রিয়া চূড়ান্ত করবে আগামীর সংসদ। বিস্তারিত দেখুন হাসিব বিল্লার প্রতিবেদনে। দিনরাত এক করে রুদ্ধশ্বাস এক লড়াই। কিন্তু মর্যাদাপূর্ণ পদে কে নিয়োগ পাবে তা অনেক ক্ষেত্রে ঠিক হতো রাজনৈতিক বিবেচনায়। কারণ সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্মকমিশনেও নিয়োগ হয় রাজনৈতিকভাবেই। নামে নিরপেক্ষ ও সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ দেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অ্যাটর্নি জেনারেল, দুদক চেয়ারম্যান ও নির্বাচন কমিশনার। জুলাইয়ে ছাত্র জনতার রক্তাক্ত প্রতিরোধে আওয়ামী লীগ সরকার পতনের পর সংবিধানের কিছু কালাকানুন সংস্কার করে প্রস্তুত হয়েছে জুলাই সনদ, যেখানে সিসি নিয়োগে 5 সদস্যের কমিটি হবে। বাছাই কমিটির সদস্য হিসাবে থাকবে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের একজন প্রতিনিধি। একইভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সমন্বয়ে। তবে ইসি ছাড়া বাকি 4 প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, 12 দলীয় জোট সহ কয়েকটি দল। তাদের দাবি এতে নির্বাহী বিভাগের ক্ষমতা কমে যাবে। জুলাই সনদ অনুযায়ী উচ্চকক্ষের সদস্যরা নিম্নকক্ষের বিল পর্যালোচনা করবেন। তবে 2 মাসের বেশি বিল আটকে রাখার এখতিয়ার নাই তাদের। বিগত নির্বাচনে কোনো দলই 50% বেশি ভোট পায়নি। তবে প্রচলিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করেছে। এতে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের প্রতিফলন হয় না। মোট ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন হলে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে। বিএনপি 31 দফায় 2 কক্ষ বিশিষ্ট সংসদের কথা বললেও তাদের দাবি উচ্চকক্ষ গঠন হবে নিম্নকক্ষের আসনের অনুপাতে। এতে সরকারি দলই উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ হবে। ঐকমত্য কমিশনে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন নিয়ে। বিএনপির অবস্থান পরিবর্তন না হওয়ায় জামাত, ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল নিম্নকক্ষে পিআরের দাবিতে রাজপথে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার দলগুলোকে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। সময় গড়িয়েছে 6ষ্ঠ দিনে, কিন্তু কোনো ঐকমত্য হয়নি। 9টা বা 10টা জায়গায় হচ্ছে বড় মোটা দাগে পার্থক্য আছে বিএনপির সাথে। এইটাই বাকি যেগুলো সেগুলো নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। এখন আইডিয়ালিস্টিক পজিশনে আপনি এইটা আশা করা খুব দুরূহ যে 10টা ক্ষেত্রে আপনি বিএনপির কথা শুনবেন বা 10টা ক্ষেত্রেই আপনি এনসিপি বা জামাতের কথা শুনবেন। এখন এনসিপি বা জামাতের কাছে কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা তাদের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে ওইটাকে ধরে যদি তারা আলাপ আলোচনা করেন, ওইটা গৃহীত হলে যদি বাকি জিনিসপত্রগুলো আমরা এইভাবে থাকলো যেই আসলে ক্ষমতায় যাক সে হচ্ছে গিয়ে এটাকে বিবেচনা করতে পারে, ওইটার বেসিসে তারা একটা সমাধানে আসতে পারেন। এটা 5-5 হতে পারে, 4-6 হতে পারে, 1-9 হতে পারে। 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে প্রায় 60টি বিষয়ে কোনো না কোনো দল ভিন্ন মত জানিয়েছে। প্রস্তাবের পুরো প্যাকেজ কিংবা সংক্ষিপ্ত প্যাকেজ গণভোটে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই। রাজনৈতিক দলগুলো একটা সুনির্দিষ্ট জায়গায় একমতের ভিত্তিতে আসতে না পারে, তখন সরকারকে অবশ্য একটা সিদ্ধান্ত নিতে হবে যে এটা আমরা কিভাবে বাস্তবায়ন করতে চাই। আমরা কি সম্পূর্ণটা
নিয়ে যাব নাকি আমরা একটু চিন্তা করে দেখব যে এটাকে আরো সংক্ষিপ্ত করলে এখানে কোনো রাজনৈতিক দল এটার ব্যাপারে তাদের আপত্তির ধরনটা বা পরিমাণটা কমে আসবে, যার ফলে এই বাস্তবায়নটা সহজতর হবে। তো সেটা সরকার বিবেচনা করতে পারেন। আবার সরকার পুরো প্যাকেজ সেটা নিয়েও অগ্রসর হতে পারেন, কারণ শেষ পর্যন্ত তো এটা নির্বাচিত প্রতিনিধিদের কাছেই যাবে। এখন স্বাক্ষর করছেন। তবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন কে, সে প্রশ্ন রয়ে গেছে। রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা, সেই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। পর্যটন নগরী কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক অপারেশন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রানওয়ে ৬,৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯,০০০ ফুট করার কাজ শেষ, কিন্তু ১১,০০০ বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবন নির্মাণ পুরোপুরি শেষ হয়নি এখনো। প্রস্তুতি না থাকলেও আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে জারি করা হয় প্রজ্ঞাপন, পরে ১২ দিনের মধ্যে তা আবারও স্থগিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। আধুনিক রানওয়ে, প্রশস্ত টার্মিনাল আর অত্যাধুনিক যাত্রী সেবা সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক এই বিমানবন্দর। গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রজ্ঞাপন দেয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তারপর সেই মাসেই কক্সবাজার থেকে ঢাকা হয়ে কলকাতা ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কিন্তু ১২ দিনের মাথায় স্থগিত করা হয় সেই সিদ্ধান্ত। একাধিক সূত্রে জানা যায়, বিদেশি কোনো এয়ারলাইন্স এখনই কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালাতে আগ্রহ দেখায়নি, কারণ পর্যাপ্ত যাত্রী সংখ্যা এবং বাণিজ্যিক সুবিধার নিশ্চয়তা এখনও মেলেনি এই বন্দরে। এছাড়া আন্তর্জাতিক রুট পরিচালনা করতে হলে জ্বালানি সরবরাহ, গ্রাউন্ড হ্যান্ডলিং, কাস্টমস ও ইমিগ্রেশন সাপোর্টের খরচ ঢাকায় যা হয় কক্সবাজারে তা কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন। এখানে এয়ারক্রাফট নেমে রিফিউল করে যাবে, অত্যন্ত খোরাযুক্তি। আজকালকার দুনিয়াতে কেউ এই কক্সবাজারের মতো জায়গায় নেমে রিফিউল করে যাবে না, এবং আমাদের দেশে যেখানে তেলের দাম সবচেয়ে বেশি সেখানে তো প্রশ্নই ওঠে না। অতএব এই পুরো প্রজেক্টটাই ছিল একটা কি বলবো, যে ধাপ্পার উপর তৈরি করা। দেশীয় এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকেও বলা হচ্ছে, কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করলে খরচ এতটাই বেড়ে যাবে যে টিকিটের দাম সাধারণ পর্যটকের নাগালের বাইরে চলে যাবে। তাছাড়া এই বন্দরে আন্তর্জাতিক অপারেশন শুরু করতে হলে আরও কিছু অবকাঠামোগত প্রস্তুতি দরকার বলেও মনে করেন তারা। কক্সবাজার এয়ারপোর্টের বাইরে ইনফ্রাস্ট্রাকচার যদি আসলে এভাবে ডেভেলপ না করা হয়, আপনি দেখেন কক্সবাজারে শুধুমাত্র কিছু হোটেল মোটেল রিসোর্টের ডেভেলপমেন্টে আমরা দেখেছি, বাকি কি আসলে আর কোনো ফ্যাসিলিটিস আসলে কক্সবাজার আছে? বিদেশি এয়ারলাইন্সকে অ্যাট্রাক্ট করার জন্য বাংলাদেশ সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে, সেটা বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে কমিউনিকেট করে যেন তারা ডিরেক্ট ফ্লাইট কক্সবাজারে ল্যান্ড করাতে পারে। ফরেন ক্যারিয়ার্স বা লোকাল ক্যারিয়ার্স তারা কোথায় কী ধরনের মার্কেট নিয়ে ফ্লাইট পরিচালনা করতে পারবেন, এটার একটা ফার্ম প্ল্যান না জেনে ইন্টারন্যাশনাল ডিক্লারেশন দেওয়াটা হয়তো একটু প্রিম্যাচুর ছিল। মিডল ইস্টের যেই ট্রাফিকটা, সেই ট্রাফিকের একটা বড় অংশ অরিজিনেট করে ফ্রম চিটাগং, এবং চিটাগংয়ে অলরেডি ইন্টারন্যাশনাল ফ্লাইটস আছে। চিটাগংয়ের লোকজন তারা কক্সবাজারে গিয়ে ওখান থেকে ফ্লাইট নিয়ে যাবে, এইটা আশা করাটা ইজ নট ফিজিবল। এসব জটিলতা নিয়ে কেনই বা তাড়াহুড়ো করে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, আর কেনই বা সেই সিদ্ধান্ত থেকে এত দ্রুত সরে আসতে হলো, এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কোনো মন্তব্যই করতে চাননি সিভিল এভিয়েশন। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্যতা যাচাইয়ের আগেই এমন সিদ্ধান্ত নেওয়া ছিল পুরোপুরি অযৌক্তিক। এই এয়ারপোর্ট আন্তর্জাতিকভাবে ব্যবহার করার জন্য কোনো এয়ারলাইন্স কি কখনো তারা কোনো রকম এনকোয়ারি করেছে কিনা বা আগ্রহ প্রকাশ করেছে কিনা? আমার জানা মতে কোনো এয়ারলাইনই কিন্তু, এমনকি বিমানও কখনোই কিন্তু এই এয়ারপোর্টটাকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ব্যবহারের কোনো রকম অনুরোধ বা কোনো রকমের ইন্টারেস্ট প্রকাশ করেনি আর কি। তবে আমি একটা করার জন্যই করলে তো হবে না, আমাদেরকে এটা কমার্শিয়াল ভায়াবল করতে হবে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি চালু হলে দেশের পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচনের আশা করা হয়েছিল, কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা নিয়ে জটিলতা কাটাতে না পারলে সেই স্বপ্ন আপাতত বাস্তবায়ন হচ্ছে না। তানজিলা খান মিম, এখন, ঢাকা।
বিশ্বব্যাপী তেলের সরবরাহ বেড়ে যাওয়া, ডলারের বিপরীতে স্বর্ণের চাহিদা বৃদ্ধি সহ নানা কারণে বিশ্বব্যাপী ভোগ্যপণ্যের বাজার কিছুটা স্থিতিশীল হলেও বিপরীত চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশে। দেশের বাজারে ঊর্ধ্বমুখী ভোগ্যপণ্যের দাম কারণ হিসেবে বাজার ব্যবস্থাপনায় ত্রুটি, ডলারের দাম ধরে রাখা সহ নানান বিষয়ে কাজ করছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে ভোক্তার উপর খরচের বোঝা কমাতে চাইলে সরকারকে বাজার নজরদারি সহ ডলারের মূল্য নিয়ে ভাবার পরামর্শ ব্যবসায়ীদের। শোয়েব রহমান জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছর পুরোটা সময় জুড়ে বিশ্ববাজারে দাম কমার প্রবণতা ছিল ভোগ্যপণ্যের। 2025 সালে গড়ে 7% হারে কমেছে সামগ্রিক পণ্যমূল্য। 2026 সালেও একই হারে দাম কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। ফেব্রুয়ারি থেকে বিশ্ববাজারে দাম কমেছে ক্রুড অয়েলের। এছাড়াও পাম তেল, গম, চিনির দামও কমেছে। ওঠানামায় ছিল সয়াবিন তেলের দাম। শুধু চলতি বছরই নয়, বিশ্বব্যাংকের হিসেব বলছে গেল কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে কমেছে পণ্যের দাম। কারণ হিসেবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা, ডলারের টালমাটাল বাজার, স্বর্ণের বাজার শক্তিশালী হওয়াকে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক, যার প্রভাব পড়েছে পণ্য বাজারে। ডলার সংকটের কারণে বিশ্ববাজারে দাম কমছে, ওই প্রভাবটা বাংলাদেশে খুব অল্প পরিমাণ পড়তেছে। আশা করি যদি ডলারের দাম, আমাদের সরকারের যে রিজার্ভ রয়েছে, রিজার্ভটা বাড়লে ডলার দাম কমবে, তখন আমদানি ব্যয় অনেক কমে যাবে এবং ভবিষ্যতে আমাদের দেশের মানুষ অনেক দ্রব্যমূল্য যেগুলো নিত্য প্রয়োজনীয় আছে সেগুলো কম দামে কিনতে পারবো। অথচ বিশ্ববাজারে নিত্যপণ্যের বাজারে এমন সুবাতাস বইলেও দেশের বাজারে তার উল্টো চিত্র। দেশের মানুষকে পণ্য ও সেবা কিনতে বেশি খরচ করতে হচ্ছে। দেশের বাজারে দাম না কমার অন্যতম কারণ ডলারের দামের বিপরীতে টাকার অবমূল্যায়ন। আমদানিতেও চাপ বেড়েছে। এখানে সাধারণ যারা ব্যবসায়ী আছে ওরা তো একটা আতঙ্কের মধ্যে আছে, কোনো ডলার দাম আবার বাড়বে কিনা, ওটার একটা কি আছে, প্রভাব আছে। তো আমি আশা করি এখানে যে বিদেশে যখন বহির্বিশ্বে যখন ডলার দাম কমছে, আমাদের দেশের ডলার দাম যদি একটু সমান অবস্থায় রাখা যায়, একটু যদি কমানো যায়, তাহলে সাধারণ মানুষের সব কিছু নাগাল আসবে। দেশে রিজার্ভ বাড়ছে, তবে আগামীতে বিশ্ববাজারে ডলারের অবস্থান আরও দুর্বল হলে রিজার্ভেও তার প্রভাব পড়বে। দেশের বাজারেও ডিও ব্যবসা সহ অহেতুক হাত বদলে পণ্যের দাম বাড়ে বলে অভিযোগ ব্যবসায়ীদের। নির্দিষ্ট যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ আইপিইউ ইস্যু করা উচিত সরকার থেকে। সেটি হলে বাজারের যে অব্যবস্থাপনা সেটিকে অবশ্যই আমরা অনেকাংশে আমরা সেটিকে সঠিক পর্যায়ে নিয়ে আসতে পারবো। আর ওই যে উৎপাদনের ক্ষেত্রে সেটি কত উৎপাদন হয়েছে সেটি হিসাব করে বাকি যে শর্টেজ আছে সেগুলোকে আমরা আমদানির জন্য আমরা পারমিশন দিতে পারি। সেক্ষেত্রে বাজার ব্যবস্থা অনেকাংশে একটি নীতিমালার মধ্যে আসবে। ভোগ্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী থাকায় আর্থিক সংকটে ব্যবসার আকার ছোট করতেও বাধ্য হয়েছেন অনেকে। আসছে না নতুন বিনিয়োগও। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। সব ধরনের অবকাঠামোগত সুবিধা থাকার পরও ঢাকা পাবনা রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হয়নি পাবনা স্টেশন। ১৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেশন দিয়ে সারাদিনে চলে মাত্র একটি লোকাল। তবে ট্রেনের শিডিউল পরিবর্তন করায় সেটাও কোনো কাজে আসছে না জেলাবাসীর। তবে অচিরেই ঢাকা পাবনা ট্রেন চালু হবে বলে জানান রেল সচিব। বিস্তারিত থাকছে মাসুদ রানার প্রতিবেদনে। দেশের রেল নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ার পরেও পাবনা রেল স্টেশন এখনও যথাযথভাবে সংযুক্ত হয়নি। সম্প্রতি নির্মিত এই স্টেশনটির জন্য ১৫০০ কোটি টাকা ব্যয় করা হলেও এখনও সারাদিনে চলাচল করে মাত্র একটি ট্রেন। কিন্তু বারবার শিডিউল পরিবর্তনে যাতায়াতের ভোগান্তি যাত্রীদের। পাবনা রেল স্টেশনে ২৪ ঘন্টায় চলাচল করে একটি লোকাল ট্রেন। দিনের বাকি সময় জুড়ে স্টেশন শুধুই নীরবতা, প্ল্যাটফর্মে নেই যাত্রীদের কোলাহল। অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে বৈদ্যুতিক বাতি সহ বিভিন্ন সরঞ্জাম। এত কিছু থাকার পরেও এখন পর্যন্ত পাবনা টু ঢাকা রেল চালু হলো না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। বিশাল বড় একটা অ্যামাউন্ট খরচ করলো সরকার, অথচ সেই মনে করেন সকাল ৮টায় ৮:৩০ যায় আর সে আবার রাত ৮টায় আসে। পাবনা থেকে ঢাকা পর্যন্ত আমরা সরাসরি ডাইরেক্ট রুট চাই। এদিকে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চলাচলের সুযোগ না থাকায় স্থানীয়দের ভরসা সড়ক পথ। এই কারণেই সড়ক পরিবহন খাতে জিম্মি হয়ে পড়েছে জেলাবাসী। দ্রুত ঢাকা পাবনা রুটে এক্সপ্রেস ট্রেন চালুর দাবি তাদের। পাবনা থেকে ঢাকা হলে পরে অনেক সুবিধা, তার কারণ হচ্ছে এই মোটর মালিকরা দীর্ঘদিন এই জিনিসটাই করে রাখেছিলেন, কিন্তু এই জোট আজ পর্যন্ত খোলা যায়নি। পাবনা রেল যাতায়াত
করতে অসুবিধা হচ্ছে, এই জন্য হচ্ছে রেল স্টেশনে পাবনা থেকে ঢাকা ট্রেন চালু হতে অসুবিধা হচ্ছে। তবে আশার বাণী শোনালেন রেল সচিব, শীঘ্রই ঢাকা পাবনা রুটে ট্রেন চালু হবে বলে জানান তিনি। আমরা প্রথম 20টি কোচ আমরা পাবো এবছরের শেষে। আমরা যত শীঘ্রই সম্ভব একটি র্যাক ফরমেশন করতে পারবো পাবনা ঢাকার জন্য। এই অবস্থায় সময় লাগলেও আমরা এই অবস্থাতে আমরা একটি আন্তনগর ট্রেন দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি। পাবনার মাঝগ্রাম থেকে ঢালারচর পর্যন্ত ৭৯ কিলোমিটার রেলপথ নির্মাণ শেষ হয় ২০১৯ সালে। বর্তমানে মাত্র একটি ট্রেন চলছে ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত। মাসুদ রানা, এখন পাবনা। রাঙামাটির বাঘাইছড়িতে কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩টি সেতুর ৮৫০ ফুট সংযোগ সড়ক না থাকায় জনস্বার্থে তা কাজে আসছে না। এতে ১০,০০০-এর বেশি বাসিন্দা দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন। জনগুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংযোগ সড়কের বাস্তবায়ন চান স্থানীয় বাসিন্দারা। সংযোগ সড়ক নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে বিস্তারিত। রাঙামাটির বাঘাইছড়ি পৌর এলাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩টি সেতুর ৮৫০ ফুট সংযোগ সড়ক নেই। এতে ব্যবহার করা যাচ্ছে না সেতুগুলো। দৈনন্দিন যাতায়াতে ১০,০০০-এর বেশি বাসিন্দা পোহাচ্ছেন দুর্ভোগ। পৌর এলাকার কুদ্দুসপাড়ায় ছড়ার উপরে নির্মিত সেতু দুটি এখন স্থানীয়দের আক্ষেপ আর দুর্ভোগের সাক্ষী। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট নির্মাণ কর্মসূচিতে ২০১৮-১৯ অর্থবছরে নির্মাণ করা হয় সেতু দুটি, কিন্তু প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুগুলোর সংযোগ সড়ক না থাকায় গেল ৭ বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে। এতে জরুরি রোগী পরিবহন, মৌসুমি ফল ফসল বাজারজাত ও নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্য পৌঁছাতে মারাত্মক ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। একটা রিক্সা চালিয়ে যাইতে পারে না, একটা রোগী নিয়ে চলাচল করতে পারে না, আর বছরের বেশিরভাগ এরকম পানির তলেই থাকে রাস্তা। এটা পানির জন্য আমরা এদিকে চলাচল করতে পারছি না। গার্ডওয়াল দিয়ে যদি ওসাই করা যায় তাহলে আমরা মনে করেন যে মুসলিমমূলক যাতায়াতের খুব সুবিধা হইতো। যদি পানি থাকে বাচ্চারা অনেক রিক্সে থাকে, পড়ে যায়। কিছুদিন আগে দিকে একটা বাচ্চা মারা গেছে। তো আমরা চাচ্ছি এই রাস্তাটা দ্রুত হোক। অপরদিকে একই সময়ে কাঁচালং সরকারি উচ্চ বিদ্যালয় এবং কাঁচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াত সড়কে ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় ৩৯ ফুট দৈর্ঘ্যের আরেকটি সেতু। কিন্তু সেতুর উত্তর প্রান্তে মাত্র ৫০ ফুট সংযোগ সড়কের অভাবে বিদ্যালয় দুটির শিক্ষার্থী ও স্থানীয় প্রায় ৫,০০০ গ্রামবাসী ব্যবহার করতে পারছেন না সেতুটি। হাজারের মতো স্টুডেন্ট হবে দুটো মিলিয়ে, কিন্তু এই পথটা এখন ব্যবহার করা যাচ্ছে না। বর্ষাকালে খুব নাজুক অবস্থা থাকে, সেজন্য উপস্থিতির হারটা খুবই কমে যাচ্ছে। জরুরি ভিত্তিতে এই রাস্তাটা করা দরকার। তবে ৩টি সেতুর সংযোগ সড়ক নির্মাণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। যে সেতুগুলোর কথা বলেছেন, অ্যাপ্রোচ রুটগুলো যাতে দ্রুত করা হয় সে বিষয়ে আমি সন্তুষ্ট। বিশেষ করে এলজিডি কিংবা আপনার ত্রাণের যারা আছে, পিআইইউ দপ্তর যেটা আছে, তাদেরকেও আমরা নির্দেশনা দিব এবং প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে আমরা যাতে খুব দ্রুত সেখানে অ্যাপ্রোচ রুটগুলো নির্মাণ করা হয় সে বিষয়ে আমরা কার্যকরী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঘাইছড়ির এই ৩ সেতু দৈনন্দিন যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও কৃষি বাণিজ্যের সেতুবন্ধন তৈরি করবে। তাই জনগুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংযোগ সড়কের বাস্তবায়ন চান স্থানীয় বাসিন্দারা। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। ঢাকা, খুলনা, গাজীপুর, বগুড়া, নোয়াখালী সহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার দিবাগত রাতে ১৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ৬ জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে ৯টি জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া এবং ভোলা। যে ৬ জেলার ডিসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে তারা হলেন বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম, তাকে ঢাকায়, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে, কুষ্টিয়ার আবু হাসনাত মোহাম্মদ আরেফিনকে হবিগঞ্জে, ভোলার মোহাম্মদ আজাদ জাহানকে গাজীপুরে, সিরাজগঞ্জের মোহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার মোহাম্মদ তৌফিকুর রহমানকে বগুড়ার ডিসি করা হয়েছে।
শাহবাগের কর্মসূচিতে পুলিশি বাধা ও আটক 5 শিক্ষকের মুক্তি দাবিতে মোমবাতি প্রজ্বলন করেছে আন্দোলনরত প্রাথমিকের শিক্ষকরা। শনিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন তারা। প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ বলেন, পুলিশের হামলায় 1.5 শতাধিক শিক্ষক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময় দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে বলে জানান তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার হুঁশিয়ারি দেন তিনি। শান্তিপূর্ণ সেই কলম বিসর্জন কর্মসূচি শেষ পর্যায়ে এসে পুলিশের অতর্কিত হামলায় আমাদের 1.5 শতাধিক শিক্ষক আহত হয়েছে। তাদের সুস্থতা এবং পুলিশের হামলা ও আমাদের 5 জন শিক্ষককে গ্রেপ্তার করে এখনো থানা হাজতে আটক রাখা হয়েছে। তাদের মুক্তির দাবিতে আমাদের এই শান্তিপূর্ণ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আমরা পালন করছি। পূর্ব ঘোষিত 3 দফা দাবি আদায় না হলে দেশের সব ইঞ্জিনিয়ারিং কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থীরা। শনিবার রাতে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়নে 7 নভেম্বরের মধ্যে সরকারের গঠিত কমিটিকে সুপারিশ দেওয়ার আলটিমেটাম দিলেও সরকার দৃশ্যমান অগ্রগতি দেখাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এছাড়া বারবার আশ্বাসের মাধ্যমে সরকার শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তারা। এর আগে ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে 9ম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেয়া সহ 3 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেন শিক্ষার্থীরা। কোটা নির্ভর একটি গোষ্ঠী টেকনিক্যাল খাতের গুরুত্বপূর্ণ পদগুলা দখল করে রেখেছে এবং অযোগ্য ব্যক্তিদের প্রকৌশলী পদে বসিয়ে দেশের অবকাঠামো ও জনগণের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। ইঞ্জিনিয়ারিং 9ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমানের পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। নওগাঁয় পাইকারি মাছের আড়তে দেশীয় এবং চাষের মাছের সরবরাহ কমেছে। সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 30 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ পৌর পাইকারি মাছের আড়ত থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, মাছের বাজারে রয়েছেন, কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে? লাইবা, আপনাকে জানিয়ে রাখি যে আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি মাছের আড়তে। এই মাছের আড়তে গত 1 সপ্তাহ থেকে সব ধরনের মাছের সরবরাহ কিছুটা কমেছে। আর মাছের সরবরাহ কমে আসার কারণ হিসেবে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন, যেহেতু নওগাঁ জেলা কৃষি প্রধান জেলা এবং কিছুদিন আগেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এতে করে এবং আলু রোপণের কার্যক্রম চলমান রয়েছে, যার কারণে এই পাইকারি আড়ত মাছের সরবরাহ কমে এসেছে। এতে করে দাম কিছুটা বেড়েছে এবং মাছের দামের কথা যদি বলি যে এখানে যেসব মাছ নিয়ে আসা হয়েছে এগুলো বিভিন্ন যানবাহন করে জীবিত মাছ নিয়ে আসা হয়েছে এবং সবগুলো প্রায় চাষের বলা যায়। এবং এখানে মাছের দামে অর্থাৎ প্রতি কেজি যেসব জীবিত মাছ 1 কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা কেজি এবং 3 কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকা পর্যন্ত। এছাড়া কাতল বিক্রি হচ্ছে 1 থেকে 3 কেজি ওজনের 400 থেকে 500 টাকা পর্যন্ত। মৃগেল 1 থেকে 2 কেজি ওজনের 200 থেকে 250 টাকা কেজি। জাপানিও প্রায় একই দামে বিক্রি হচ্ছে এবং সিলভার কাপ 1 থেকে 3 কেজি ওজনের বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি এবং ব্রিগেড মাছও একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া মিরকা মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 210 টাকা পর্যন্ত এবং তেলাপিয়া ও রুই মাছ বিক্রি হচ্ছে রুই মাছ বিক্রি হচ্ছে 350 টাকা কেজি এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে 180 থেকে 210 টাকা কেজি পর্যন্ত। এছাড়া যেসব খালে বিল এবং নদীর যেসব দেশীয় মাছ রয়েছে সেসব মাছ একটু চড়া দামে বলা যায় বিক্রি হচ্ছে। এখানে শিং মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 230 টাকা কেজি পর্যন্ত। ট্যাংরা মাছ 330 থেকে 450 টাকা কেজি পর্যন্ত এবং গুছি মাছ একটু বেশি দামে বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা পর্যন্ত এবং চাষের বা দেশীয় যেসব পাবদা মাছ রয়েছে এগুলো বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। এখানকার যেহেতু একটি বড় বাজার এবং এই বড় বাজার হওয়ার কারণে আশপাশে যেসব ছোট বাজার রয়েছে পাইকাররা এখান থেকে মাছগুলো কিনে নিয়ে গিয়ে
সেসব বাজারে তারা প্রতি কেজিতে বলা যায় 30 থেকে 40 টাকা পর্যন্ত তারা লাভে বিক্রি করে। এখন যেহেতু মাছের সরবরাহ কিছুটা কম রয়েছে এবং দাম কিছুটা বাড়তি জানিয়েছেন ব্যবসায়ী, তবে আগামী 1 থেকে 1.5 মাসের পর এই বাজারে মাছের সরবরাহ বাড়বে এবং দাম কিছুটা কমে আসবে বলে তারা জানিয়েছেন। তবে দাম বেশি হওয়ার কারণে যারা মাছ চাষি রয়েছেন তারা কিছুটা লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন। তবে দাম বেড়ে যাওয়ার কারণে যারা ভোক্তা বা ক্রেতা রয়েছেন তাদের মাঝে কিছুটা অসন্তোষ বিরাজ করছে বলে আমরা দেখেছি। এবং এই বাজারে যে পরিমাণ মাছের সরবরাহ হয়েছে, প্রায় আমি দেখেছি ভোটবুডি এবং ছোট যেসব ব্যাটারি চালিত অটোরিক্সা রয়েছে এগুলো এসেছে প্রায় 12টির মতো। এই 12টি যানবাহনে টাকার অঙ্কে মাছের কথা যদি বলা যায় যে প্রায় 9 থেকে 11 লক্ষ টাকার মাছের সরবরাহ হয়েছে। তো এই ছিল আমার কাছে মাছের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ পৌর পাইকারি মাছের আড়ত থেকে যুক্ত ছিলেন আব্বাস আলী। উদ্বোধনের প্রায় 6 বছর পরও জনবল সংকট আর দায়িত্বরত কর্মকর্তাদের উদাসীনতার কারণে চালু হয়নি বান্দরবানের লামা উপজেলার 10 শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র, যার কারণে প্রতিদিন দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ বাড়ছে। এতে মা ও শিশু কেন্দ্রটির সুফল পাচ্ছেন না এলাকাবাসী। রিজভী রাহাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে 4 কোটি 4 লাখ টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মিত হয়, কিন্তু উদ্বোধনের প্রায় 6 বছর পার হলেও জনবল সংকট আর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলায় বন্ধই রয়েছে এটি। আধুনিক ভবন ও অবকাঠামো থাকা সত্ত্বেও চিকিৎসক সংকটের কারণে রোগীরা পাচ্ছেন না ন্যূনতম স্বাস্থ্যসেবা। বছরের বেশিরভাগ সময় তালাবদ্ধই থাকে হাসপাতালটি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। আমাদের এলাকায় এত বড় হাসপাতাল, আমরা অনেক সেবা পাবো, কিন্তু যা দেখতেছি ডাক্তার আসতেছে সপ্তাহে একদিন আসে, ওখানে ওষুধও দেয় কম। আমরা এখানে যে সেবাগুলো পাওয়ার কথা এর ইঞ্চিত পরিমাণ আমরা কোনো সেবা এখান থেকে আমরা পাচ্ছি না। আমরা এখন জোর দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে যেন আমরা এখান থেকে সঠিক সেবাটা পাই। ডাক্তার, নার্স, স্টাফ এবং ওষুধপত্র দিয়ে সরকারি সেবাটা যেন, স্বাস্থ্য সেবাটা যেন জনগণ পায়। প্রতিদিন দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে এসে পাহাড়ি বাঙালি শিশু নারী পুরুষদের ফিরতে হয় হতাশ হয়ে। ডেলিভারি সহ জরুরি চিকিৎসার প্রয়োজনে যেতে হয় পার্শ্ববর্তী জেলায়। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। ডাক্তার রাস্তাও দেখলাম না, কখন আসে সেটাও দেখি না, আর রুগী দুঃখ দেখলাম বাইরেও তো দেখা যায় না, আর কখন চিকিৎসা করে আমরা সেটাও জানি না। এখানে হাসপাতাল দেখে এখানে চিকিৎসা যদি পাই আমাদের তার আমি আবার যেতে হয় না, চিটাং যেতে হয় না। ডাক্তার কিন্তু অনেক খারাপ। কিছুদিন পর পর রং করে, কিছুদিন পর পর আপনার ফ্যান ঠিক করে, লাইট ঠিক করে, কোনো কার্যক্রম এখানে চালুই নাই। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সংশ্লিষ্ট এই কর্মকর্তা। 2 দিন না, ওদের তো দায়িত্ব থাকার কথা হচ্ছে সপ্তাহে যতদিন খোলা থাকে সরকারি সেবা দেওয়ার। আমাদের তো নিয়ম আছে যে সেন্টারগুলো 24 ঘন্টা ওপেন থাকার কথা। কর্তৃপক্ষের সাথে বা দিদি মহোদয়ের সাথে আমি কথা বলবো এবং এইটার সত্যাসত্য যাচাই করার চেষ্টা করব। বর্তমানে হাসপাতালে ওষুধ সরবরাহ বন্ধ। গত বছর জুনেই শেষ হয়েছে 4র্থ সেক্টর কর্মসূচি। পরবর্তী 5ম সেক্টর কর্মসূচি অনুমোদন পেলে সেবা পুনরায় চালু করা সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা। অবকাঠামো আছে কিন্তু আমাদের জনবল এখনো দেওয়া হয় নাই, যার কারণে এটা আমরা চালু করতে পারতেছি। নতুন ভাবে আবার একটা প্রজেক্ট শুরু হবে, ওইটাও এখনো অনুমোদিত হয়নি। ওইটা অনুমোদিত হয়ে গেলে তাহলে মোটামুটি আমরা যে সেবাগুলো দিচ্ছি সেই সেবাগুলো আমরা কন্টিনিউ করতে পারবো। 10 শয্যার এই হাসপাতাল ভবনের সঙ্গে রয়েছে একটি স্টাফ কোয়ার্টার। 2017 সালের 25 মে হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও 2020 সালের 15 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অথচ এখনও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লামার সাধারণ মানুষ। বান্দরবান এখন। কর্মীদের অধিকার লঙ্ঘন করে এমন শ্রম আইন প্রস্তাবের প্রতিবাদে উত্তাল পর্তুগালের রাজধানী লিসবন। শনিবার লিসবন এভিনিউর প্রতিবাদ মিছিলে লাখো মানুষের ঢল নামে। নতুন আইনে কর্মীদের চাকরিচ্যুত করার বিষয়ে মালিক পক্ষ থেকে সর্বোচ্চ সুবিধা দেয়া, অন্যান্য প্রতিষ্ঠান থেকে আউটসোর্সিং, ছুটি সীমিত করা, গর্ভপাতের পর নারীদের অবসাদজনিত ছুটি কমিয়ে আনার প্রস্তাব অন্তর্ভুক্ত করতে চায় দেশটির ডানপন্থী সরকার। পাশাপাশি সদ্য মা হয়েছেন এমন কর্মীদের কর্মঘণ্টায় 2 বছরে যে ছাড় দেয়া হতো সেটিও কমানোর প্রস্তাব করা হচ্ছে বিতর্কিত এই শ্রম আইন প্যাকেজে। সরকারের দাবি, পশ্চিম ইউরোপের দরিদ্রতম দেশ
দৃষ্টিতে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আইনের সংস্কার আনা প্রয়োজন। সরকারের এমন সিদ্ধান্তের জেরে আগামী 11 ডিসেম্বর কর্মবিরতি ও সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে শ্রমিক ইউনিয়ন। যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের কারণে টানা দ্বিতীয় দিনের মতো বিঘ্নিত হয়েছে বিমান পরিষেবা। শনিবার বাতিল হয়েছে 1000-এর বেশি ফ্লাইট। এছাড়া বিলম্বিত ফ্লাইটের সংখ্যা প্রায় 4000। এর জেরে চূড়ান্ত ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন এভিয়েশন বিভাগ জানায় সরকারের অচলাবস্থার কারণে ট্রাফিক কন্ট্রোলাররা বিনা বেতনে কাজ করছেন। এমন পরিস্থিতিতে দেশের ব্যস্ততম এয়ারপোর্টের বিমান পরিষেবা 10 থেকে 40% কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 1 অক্টোবর যুক্তরাষ্ট্র এই শাটডাউন শুরু হয়। ফেডারেল সরকারের এই অচলাবস্থা বন্ধে এখনও কোনো সমাধানে আসতে পারেনি রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। ফেডারেল শাটডাউন বা সরকারের অচলাবস্থা 39তম দিনে পা রেখেছে গেল শনিবার, যা মার্কিন মুলুকের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের রেকর্ড। ভোটের ব্যালটে বাজিমাতের পর এবার নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র সমর্থকদের প্রত্যাশা প্রতিশ্রুতি পূরণে কাজ করবেন মামদানি। আগের মেয়রদের মতো শুধু ধনী শ্রেণী নয়, নিউ ইয়র্কের প্রতিটি মানুষের জন্য কাজ করবেন তিনি। এমনটাই আশা নিউ ইয়র্কের লাখ লাখ তরুণ, অভিবাসী ও শ্রমজীবী মানুষের। এদিকে ভোটে জিতে মামদানিও প্রতিশ্রুতি দিয়েছিলেন গণতন্ত্রের দরজা নিউ ইয়র্ক সিটির প্রতিটি মানুষের জন্য উন্মুক্ত রাখার। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের প্রতিবেদনে। The working people of New York have been told by the wealthy and the well-connected that power does not belong in their hands. ভোটে জেতার পর এভাবেই নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেছিলেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। বিশ্ব রাজনীতির পোস্টার বয় বনে যাওয়া এই তরুণ তুর্কি গত 1 বছরে ব্যতিক্রমী প্রচারণার মাধ্যমে নিউ ইয়র্ক সিটির ভোটারদের আস্থা অর্জন করেন দারুণভাবে। শহরের রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো শুনে নির্বাচনী ইশতেহার সাজান মামদানি। বিশ্লেষকরা বলছেন সার্বজনীন চাইল্ড কেয়ার, ফ্রি পাবলিক বাস সার্ভিস, রেন্ট স্টেবিলাইজড হাউজিং এবং সিটি মালিকানাধীন মুদি দোকানের মতো প্রতিশ্রুতিগুলো মামদানির নির্বাচনী সাফল্যের মাপকাঠি। পুরো নির্বাচনী সময় জুড়ে অভিবাসীদের পক্ষেও কথা বলেন মামদানি। এমনকি জয়ের পর দেয়া প্রথম ভাষণে মামদানি নিউ ইয়র্ককে অভিবাসীদের শহর বলে অভিহিত করেন। নিজেকে ইঙ্গিত করে বলেন, এখন থেকে শহরটির নেতৃত্ব দেবেন একজন অভিবাসী। নির্বাচনের সময় মামদানিকে অবৈধ অভিবাসী বলে কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফল গণনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও আনন্দে ভাসছেন মামদানিকে ভোট দেয়া নিউ ইয়র্ক সিটির কয়েক লাখ ভোটার। তাদের প্রত্যাশা আগের মেয়রদের মতো শুধু কথার ফুলঝুরিতেই নয়, প্রতিশ্রুতি পূরণে কাজ করবেন মামদানি। What I hope for from him is just a change in the way that the Democratic Party has approached its constituents. For too many years, they've taken our votes for granted. They take our votes, but they're beholden to the donor class. And it's about time that the rest of the working people are being acknowledged. His whole campaign was about affordability, and for far too long, politicians have ignored that. Affordable housing is totally necessary. People who can't afford the bus sometimes, I feel that's good for people who can't afford, don't got the bread. He said to look up at small businesses, help us out with the sales and the taxes and all that, because poor people become going down and down. Before it was like $6, we're making money. Right now it's like $8, we're not even making no profit. মামদানির ভোট ব্যাংকের একটা বড় অংশ ছিল তরুণ ভোটার। তারাও জানাচ্ছেন নতুন মেয়রের কাছে তাদের প্রত্যাশার কথা। I hope that Mamdani could keep open up a safe spot for New York City teenagers where they could take them off the streets and keep them healthy, because there's a lot of teenagers dying outside and subway surfing, and so I hope he could সবকিছু ঠিক থাকলে আগামী বছরের 1 জানুয়ারি নিউ ইয়র্ক সিটির 11তম মেয়র হিসেবে শপথ নেবেন 34 বছর বয়সী জোহরান মামদানি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। আবর্জনার স্তূপ ও পয় নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় মানবেতর দিন কাটাচ্ছে গাজার তাঁবুতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুতরা। বিষাক্ত বাতাস, দুর্গন্ধ ও মশা মাছির উপদ্রবে পানিবাহিত নানা রোগ বাড়ছে প্রতিনিয়ত।
কর্তৃপক্ষ জানিয়েছে সীমিত লোকবল ও যন্ত্রপাতি নিয়ে বিপুল সংখ্যক ময়লা অপসারণে বেগ পেতে হচ্ছে তাদের। এদিকে যুদ্ধবিরতির পরও গাজার কয়েকটি ডাম্পিং পয়েন্টে প্রবেশাধিকার মিলছে না ফিলিস্তিনিদের। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের প্রতিবেদনে। এভাবেই যুদ্ধবিধ্বস্ত গাজার বিভিন্ন অংশে জমে থাকা পানি ও ময়লার স্তূপ থেকে জন্ম নিচ্ছে মাছি ও মশা। 2 বছর ধরে টানা ইসরায়েলি বোমাবর্ষণের ফলে উপত্যকাটির বিভিন্ন অংশে পড়ে থাকা পোড়া জামাকাপড় ও প্লাস্টিক চারপাশের বাতাসকে করে তুলছে বিষাক্ত। এছাড়া পুরোপুরি ভেঙে পড়েছে পয় নিষ্কাশন কার্যক্রম। বর্জ্যের বিপুল স্তূপের কারণে তা অপসারণে হিমশিম খেতে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলি বাহিনী বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ডাম্পিং স্টেশনগুলোতে প্রবেশে বাধা দিচ্ছে। অন্যদিকে যুদ্ধের সময় অনেক পরিচ্ছন্নতা কর্মীকেও হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। সবকিছু মিলিয়ে ধীরগতিতে চলছে বর্জ্য অপসারণ কার্যক্রম, যার খেসারত দিচ্ছে ভিটেমাটি হারিয়ে তাঁবুতে ঠাঁই নেয়া বাস্তুচ্যুত মানুষেরা। দুর্গন্ধ আর পানিবাহিত নানা রোগে মানবেতর দিন কাটছে তাদের। بدخل على خيمتي بقعد انظف فيها من البعوض والدبان انا عشان انا صحة اطفالي واولادي. من الرائحة ومن البعوضة ومن حتى الاطفال يعني صارت معاهم امراض جلدية وامراض بسبب هذا الوباء. اماكن وما فيش اي مكان في غزة امن. জমে থাকা আবর্জনার কারণে গাজার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে চিকিৎসকরা। والخيم وجنب الخيم في اللي هي مكبات الزبالة بحيث كثر البعوض والنمل وحتى الحشرات اللي في الشعر. এদিকে গাজার বর্জ্য অপসারণ ও ধ্বংসস্তূপ সরাতে আরও উন্নত প্রযুক্তি প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের উন্নয়ন সংস্থা UNDP। Immediate action again is needed, mainly through access of machinery, equipment that will allow us to properly perform the job on the ground. We're looking at new technologies, as I was saying, from waste to energy. গাজা জুড়ে প্রায় 20 লক্ষ টন অপরিশোধিত বর্জ্য অপসারণে কাজ করছে UNDP। যুদ্ধের আগে গাজার বর্জ্য অপসারণের জন্য ইসরায়েলি সীমান্তে 3টি ডাম্পিং স্টেশন ছিল, কিন্তু এগুলোতে বর্তমানে কোনো প্রবেশাধিকার পাচ্ছে না ফিলিস্তিনিরা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারের আলটিমেটাম বাকি একদিন, জুলাই সনদে এখনো একমত হতে পারেনি দলগুলো। বিএনপি ছাড় দিলে অন্যদেরও এগিয়ে আসার আভাস। আন্তর্জাতিক হতে এখনও অপ্রস্তুত কক্সবাজার বিমানবন্দর, ঘোষণা দিয়েও 12 দিনের মাথায় স্থগিত। রানওয়ে হলেও শেষ হয়নি টার্মিনাল নির্মাণ। বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দর স্থিতিশীল হলেও দেশে প্রভাব নেই। ডলারের মূল্য সংশোধন ও বাজার ব্যবস্থাপনার ত্রুটি সারাতে নজরদারির পরামর্শ। 1,500 কোটি টাকার পাবনা স্টেশনে সারাদিনের ট্রেন মাত্র একটি। শিডিউল পরিবর্তনে যাত্রী ভোগান্তি, ঢাকা রুট চালুর দাবি। এবং সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি। 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পেশ। আর এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।